আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, স্কিন স্পেশালিস্ট। আমি আজকে ঠোঁট ফাটা সম্পর্কে কিছু কথা বলবো। ঠোঁট কিন্তু খুব কমনলি আমাদের অনেকেই প্রচুর পরিমাণে ফেটে থাকে। এখন ঠোঁট ফাটার ক্ষেত্রে যদি সিজন ওয়াইজ চিন্তা করি, আমরা সব থেকে বেশি হয় আমাদের শীতকালে। তো শীতকালে যখন ঠোঁট ফাটে, এটার জন্য আমরা অনেক পেশেন্টও পেয়ে থাকি। তাছাড়া কোনো কোনো পেশেন্ট আছে যে সারা বছরই ঠোঁট ফাটে। ঠোঁট ফাটার কিছু ডিজিজ ওয়াইজ কারণ আছে, যেমন অ্যালার্জিক চেইলাইটিস একটা রোগ আছে, যেটাতে আমাদের প্রচুর পরিমাণে ঠোঁট ফেটে থাকে। কারোর অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকলে ঠোঁটটা এমনি ড্রাই থাকে, ফেটে থাকে। কারোর ক্ষেত্রে একটিনিক চিলাইটিস বলে একটা রোগ হয়, রোদে চলাফেরা করলে তাদের ক্ষেত্রে ঠোঁটটা ড্রাই থাকে, ফেটে যায়। এছাড়া কমনলি ঠোঁট তো ফাটতেই পারে যাদের হাত পা ড্রাই বা যাদের স্কিন একটু ড্রাইনেসের আধিক্য বেশি, তো এইসব কারণে ঠোঁট ফেটে থাকে। তো ঠোঁট ফাটার ক্ষেত্রে অনেক সময় ডিজিজ ওয়াইজও ফাটে, অনেক সময় ডিজিজ ছাড়া নর্মাল ফিজিওলজিক্যালি ফেটে থাকে। তো ঠোঁট ফাটার ক্ষেত্রে আমরা ডিজিজ ওয়াইজ হলে নির্দিষ্ট ডিজিজের চিকিৎসা করব। এক্ষেত্রে স্কিন স্পেশালিস্টের যেটা ডিউটি বা করণীয়, সেটা হচ্ছে যে আসলে ঠোঁট ফাটা কি প্যাথোলজিক্যাল, না তার এটা ন্যাচারাল একটা ওয়ে বা টেন্ডেন্সি, তো সেটা প্রথমে আইডেন্টিফাই করা। যদি এক্ষেত্রে ডিজিজ ওয়াইজ হয়, সেটাতে আলাদা এন্টিটি চলে গেল। আর যদি ডিজিজ ওয়াইজ না হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে কিছু হোম রেমেডি কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং তার আগে রোগীকে সতর্ক থাকতে হবে। যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি, প্রথম যে আমাদের স্টেপ হবে সেটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে যেসব জিনিসে আমার রোগটাকে অ্যাগ্রাভেট করে বা বাড়িয়ে দেয় সেসব জিনিস অ্যাভয়েড করা। 2 নম্বর হচ্ছে হোম রেমেডি, যেটার মাধ্যমে আমরা ন্যাচারালি বাসায় বসে ট্রিটমেন্ট করতে পারি ডক্টরের কাছে যাওয়ার আগে। এবং 3 নম্বর হচ্ছে এই দুইটা ফেল করলে তখন আমরা স্কিন স্পেশালিস্টের কাছে যে চিকিৎসা নিতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আমি কিছু উপাদানের নাম বলবো, যেমন মেনথল, তারপরে বিভিন্ন ধরনের প্রোপিলিন গ্লাইকল, তারপরে কিছু কিছু ধরনের যেমন সানব্লকের উপাদান আছে, যেমন অক্সিবেনজোন, অক্টিনক্সেট, তারপরে স্যালিসাইলিক অ্যাসিড, এইসব উপাদান, লেনোলিন, এইসব উপাদান যেসব লিপ বামে আছে, আমি বলবো যে দর্শকদেরকে এইসব উপাদান ব্যতীত লিপ বাম ব্যবহার করতে। কারণ এই উপাদানগুলো কিন্তু সেন্সিটিভিটি তৈরি করে এবং এখান থেকে ঠোঁট ফাটার একটা সমস্যা হতে পারে। এছাড়া এমন অনেক লিপ বাম আছে যেখানে বিভিন্ন ধরনের অয়েল আছে, যেমন দেখা যায়, এবং বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার আছে, যেমন সেরামাইড, ডাইমেথিকন, তারপরে কোকোনাট অয়েল, বিভিন্ন ধরনের অয়েল আছে। তো এই অয়েলগুলা সমৃদ্ধ যেসব লিপ বাম আছে, সেটা ব্যবহার করলে কিন্তু মুখ ময়েশ্চারাইজ হবে, ঠোঁট ময়েশ্চারাইজ হবে এবং লিপটা অনেকক্ষণ মানে অয়েলি থাকবে, ফাটবে না। এছাড়া আমি ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত আমরা সবাই কিন্তু লিপ বাম ব্যবহার করে থাকি। তো লিপ বাম কিন্তু একটু ওয়াক্সি সাবস্টেন্সেস, এবং এটা দেওয়ার পরে একটু ঠিক একটা আবরণ পড়ে। তো লিপ বাম যখন আমরা ব্যবহার করব, ব্যবহার করার পরে আমরা কিন্তু একটু পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে দিব, যার ফলে লিপ বাম ব্যবহার করার পরে যে একটা থিকনেস আছে, তার উপরে যদি পেট্রোলিয়াম জেলি দিই, তাহলে একটা লক হয়ে গেল এবং ময়েশ্চারাইজারটা বাইরে বের হতে পারবে না, যার ফলে দীর্ঘ সময় লিপটা হলো আমরা অয়েলি থাকবে এবং ড্রাই হবে না। এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে। এছাড়া লিপ বামের ক্ষেত্রে যারা আমরা লিপস্টিক ব্যবহার করেন আপনারা, তো লিপস্টিক ব্যবহার করা বা অন্য ক্ষেত্রে যে লিপ গ্লস বা অন্য কিছু ব্যবহার করার ক্ষেত্রে আপনি নিজে উপাদান, যেটা আমি পূর্বে বললাম, অথবা এটা বাদেও অন্য কোনো ন্যাচারাল উপাদানও যদি আপনি সেন্সিটিভ বা অ্যালার্জিক হন, সেটা আপনার একটু নিজের থেকে বের করতে হবে। সেটা যদি আপনি অ্যালার্জিক থাকেন, তাহলে সেই উপাদান সমৃদ্ধ লিপস্টিকটা অ্যাভয়েড করতে হবে। এরপর আমরা যাদের লিপ ফেটে থাকে তাদের ক্ষেত্রে 2টা জিনিস ব্যবহার করতে হবে। এখন অনেক ধরনের লিপ বাম বা অনেক ধরনের সানস্ক্রিনও পাওয়া যায়, যেটা ঠোঁটে ব্যবহার করতে হয়, এবং সেটা সাধারণত SPF 15 থেকে শুরু করে 30 বা আরও বেশি হতে পারে। এই জন্য যারা রোদে যাবেন তারা অবশ্যই যেমন মুখে সানস্ক্রিন দিবেন, তখন লিপ বামও এমন কিনবেন অথবা এমন সানস্ক্রিন দিবেন যেটা ঠোঁটে ব্যবহার করা যায়। তাহলে আপনি এই ধরনের সানস্ক্রিন মানে রোদের তাপজনিত যে চ্যাপড লিপ বা ঠোঁট ফেটে যাওয়া, সেটা থেকে মুক্ত থাকবেন। যাদের লিপ ফেটে যায় তাদেরকে আমি পরামর্শ দেব, প্রচুর পরিমাণে পানি পান করবেন। পানিও কিন্তু একটা হাইড্রেশন আনবে এবং এইটার কারণে কিন্তু ঠোঁট ফাটা থেকে প্রতিরোধ হতে পারে। এছাড়া লিপের ক্ষেত্রে আপনারা আরও কিছু পদ্ধতি আছে। অনেকে কিন্তু নিজের অজান্তেই, যেমন ঠোঁটের চামড়া টেনে তুলেন,
তারপর দেখা যাচ্ছে ঠোঁট কামড়ান, লিপ বাইটিং করেন, অথবা জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজান। তো এই অভ্যাসগুলাও কিন্তু নগদে কাজ হয় না, দেখা যায় দীর্ঘমেয়াদী এটা করতে করতে তাদের ঠোঁটও কিন্তু ফাটা থাকে। এই জন্য এই অভ্যাসটা কারোর যদি থেকে থাকে তো এটা থেকেও দূরে থাকবেন। এছাড়া ওই ঠোঁট দিয়ে অনেক সময় মেটাল অনেকে ধরেন, দেখা যাচ্ছে যে লিখছেন, লিখতে লিখতে একটা মেটালিক কলম ঠোঁটে কিছুক্ষণ রাখলেন, বা অনেক সময় দেখা যাচ্ছে একটা পেরেকের কাজ করছেন, পেরেকটা কিছু সময় ঠোঁটে রাখলেন। এই জন্য কোনো মেটালিক জিনিসও ঠোঁট দিয়ে ধরলে এটা থেকেও কিন্তু ঠোঁটে রিয়াকশন হতে পারে। এছাড়া আরও কিছু ডক্টরস রিকমেন্ডেড আছে, যেমন কষযুক্ত ফল, ফল খাওয়ার ক্ষেত্রে যাদের যদি লিপে অ্যালার্জি হয়ে থাকে তো তাদেরকে আমরা বলি ফলটা ব্লেন্ড করে জুস খাওয়াটা ভালো। কাঁচা ফল যদি আমরা টান দিয়ে খাই বা কামড়িয়ে খাই তো তখন দেখা যাচ্ছে লিপের উপর একটা প্রেশার পড়ে, এখান থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের পেস্টেও অ্যালার্জি হয়ে থাকে। তো এই জন্য পেস্টটাও যদি ওইরকম হয় তা সেন্সিটিভ, ওই পেস্টটা দূর করে অন্য একটা সফট পেস্ট ব্যবহার করতে হবে। এই জন্য লিপ আর এছাড়া কিছু উপাদানের কথা বলছি, যেমন নারিকেল তেল, হানি বা মধু, অ্যালোভেরা জেল, এইসবও কিন্তু আমাদের ঠোঁটের এই ড্রাইনেসটাকে প্রতিরোধ করার জন্য ভালো কাজ করে। এবং এইগুলোর ক্ষেত্রে আসলে দীর্ঘ সময় না রাখার থেকে আপনি যেমন আমরা মধুর কথা বলছি, এটা আপনি পাতলা করে ঠোঁটের উপর লাগিয়ে দিবেন, বা অ্যালোভেরা জেল পাতলা করে লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পর আপনি 15 থেকে 30 মিনিট রেখে দিবেন, এবং তারপর যখন অ্যাবজর্ব হয়ে যাবে বা মোটামুটি ঠিক হয়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে এটা নিয়েও চলে যেতে পারেন, অথবা যদি বেশি লেগে থাকে তাহলে আপনি এটা মুছে তারপরে নর্মাল সব লাইফ লিড করতে পারেন। এই জন্য ঠোঁটের ফাটার জন্য ন্যাচারাল রেমিডিতে দেখা যায় 70 to 80% উন্নতি হয়ে যায়। এবং বাকিটা যদি এই আমি যে সমস্যাগুলো মানে মেজারগুলো বললাম, এই মেজার নেয়ার পরেও যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে আপনি নিকটস্থ চর্মরোগ ডাক্তারের সঙ্গে দেখা করতে পারবেন। ধন্যবাদ।